একজন সাধারণ ব্যাংকের সিকিউরিটি গার্ড কারোর সাথে খুব একটা কথা বলে না, সাদামাটা একটা জীবন। কিন্তু হুট করে একদিন কয়েকজন মাস্ক পরা লোক তার বাড়ির ভেতরে চলে আসে। কিন্তু কারা এই মাস্ক পরা লোক? অন্যদিকে শহরের সবচাইতে ভয়ানক মাফিয়া, সেও তাকেই হত্যা করতে চায়, কিন্তু সম্পর্কে সে তার আত্মীয়। তাহলে কে এই লোক, আর কেনই বা সবাই তাকেই হত্যা করতে চায়? এই পুরো ঘটনাকে নিয়েই আজকের এই মুভিটি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভির শুরুতে আমরা টমাস নামের একজনকে দেখি, যে হচ্ছে একজন ব্যাংকের সিকিউরিটি গার্ড। তবে টমাস একসময় সামরিক অফিসার ছিল। একটি দুর্ঘটনা তার পুরো জীবনটাকে পরিবর্তন করে দেয়। সে তার চাকরিটা ছেড়ে দেয়, এমনকি তার নামটাও পরিবর্তন করে ফেলে। তার অরিজিনাল নাম হচ্ছে মার্ক, তবে সে এখন টমাস নামে পরিচিত। সে তার নতুন এই জীবনটাকে নিয়ে অনেক বেশি হ্যাপি। পাশাপাশি টমাস অনেক ডিসিপ্লিন একজন মানুষ। আমরা এখানে টমাসের মেয়েকেও দেখি, যার নাম হচ্ছে কার্লি। টমাসের প্রতিদিনের কাজ হচ্ছে সকাল সকাল তার মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া এবং তার ওয়ার্ক প্লেসে যাওয়া। তবে এখানে টমাসের খুব একটা বেশি কাজ নেই। সারাদিন খবরের কাগজ পড়া এবং মাঝে মধ্যে সিসিটিভি ফুটেজগুলো দেখা, ব্যাস এতটুকুই। টমাস তার কাজ শেষ করে কার্লিকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। তার সারাদিনে এতটুকুই ব্যস্ততা, এছাড়া তার জীবনে খুব একটা ব্যস্ততা নেই। এরকমই একদিন রাতে টমাস যখন তার মেয়েকে খাবার খাইয়ে ঘুমাতে যাওয়ার জন্য বলে, টমাস তখন বাইরে অদ্ভুত কিছু একটা দেখে। টমাস যখন সেটাকে ভালোভাবে দেখার জন্য যায়, তখন আমরা একটি গাড়িকে দেখি, যেটা তার বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং কিছু লোক তাড়াহুড়ো করে তার বাড়ির মধ্যে আসতে থাকে। টমাস দৌড়ে দরজার কাছে যায়। ঠিক তখনই আমরা তিনজন অদ্ভুত মাস্ক পরা লোককে দেখি, যারা টমাসের উপরে অতর্কিত হামলা চালায়। টমাস কিছু বুঝে ওঠার আগেই তারা তার উপরে হেলুপাতারে আঘাত করতে থাকে। টমাসও নিজেকে বাঁচানোর জন্য অনেকভাবেই চেষ্টা করতে থাকে, কিন্তু একসময় টমাস নিজেকে আর কোনোভাবেই রক্ষা করতে পারে না। তাদের মধ্যে একজন সুজা টমাসের মাথার মধ্যে বাড়ি দেয়। টমাস মাটিতে লুটিয়ে পড়ে। তারা ঠিক তার উপরে ততক্ষণ পর্যন্ত আঘাত করছিল, যতক্ষণ না পর্যন্ত টমাস এতটুকু নড়াচড়া করছে। একসময় টমাস পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে টমাসের আবারও জ্ঞান ফিরে আসে। সে তাদের তিনজনকে তার সামনেই দাঁড়ানো অবস্থায় দেখে। টমাস তাদেরকে বলে, দেখো, তোমরা যদি মনে করো আমার এই বাড়িতে অনেক টাকা পয়সা বা দামি কিছু আছে, তাহলে তোমরা নিতান্তই বোকামি করছো। আমার কাছে একদমই টাকা পয়সা নেই। ওই মাস্ক পরা লোকদের মধ্যে একজন প্রচন্ড রেগে যায়। সে তার মাস্কটা খুলে ফেলে এবং টমাসকে জিজ্ঞাসা করে, আমি বেশি কথা একদমই পছন্দ করি না, আমাদেরকে জাস্ট এতটুকুই বলো, কুকেনগুলো এখন কোথায়? টমাস তাদেরকে বলে, তোমরা কোন কুকেনের কথা বলছো? আমার কাছে তো কোনো কুকেন ফুকেন নেই। তখন আমরা দেখি ওই মাস্ক পরা লোকদের একজন টমাসের মেয়েকে বাইরে নিয়ে আসে এবং তাকে বলে, দেখো, তুমি যদি এখন আমাদেরকে ওই কুকেনের বিষয়ে না বলো, তাহলে আমরা ওকে একানই মেরে ফেলবো। তুমি কোনটা দেখতে চাও? তুমি কি আমাদেরকে ওই কুকেনের বিষয়ে বলবে, নাকি তোমার মেয়ের মৃত্যুটাকে দেখবে? টমাস তাদেরকে বলে, তোমরা যাকে খুঁজছো আমি মোটেও সেই লোক না। তোমরা যদি আমার কথা বিশ্বাসই না করো, তাহলে আমার ইলেকট্রিক বিলটাকে দেখো। তাদের মধ্যে একজন যখন টমাসের ইলেকট্রিক বিলটা দেখে, তখন তারা এটা বুঝতে পারে আসলেই তারা যাকে খুঁজছে টমাস সেই ব্যক্তি না। তারা এখন ভুল ঠিকানায় আছে। কিন্তু এই মাস্ক পরা লোকদের মধ্যে যে তার মাস্কটা খুলে ফেলেছে, সে প্রচন্ড ঘাবড়ে যায়। কারণ এক, তারা ভুল ঠিকানায়, আর দুই, সে তার মুখটা দেখিয়ে ফেলেছে। তাই তারা এখন যখনই এখান থেকে যাবে, টমাস সোজা পুলিশের কাছে ইনফর্ম করবে। হয়তোবা সে তার স্কেচ আঁকিয়ে দিতে পারে। এই জন্য সে কোনোভাবেই টমাসকে জীবিত ছাড়তে চায় না। সে সব দিক থেকে প্রস্তুত টমাসকে মারার জন্য। কিন্তু টমাসও এটা ভালোভাবে বুঝতে পারে এখানে কি হতে যাচ্ছে। এই জন্য সে নিজেকে শান্ত রাখে এবং সুযোগ বুঝেই ওই মাস্ক পরা লোকদের একজনের বন্দুকটা হাতে নেয়
এবং এক এক করে সবাইকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই থমাস পুলিশদের কাছে ইনফর্ম করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যতক্ষণে সে পুরো ঘটনাটা পুলিশদেরকে জানায় ততক্ষণে সে আবারও অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে থমাসের যখন আবারও জ্ঞান ফিরে আসে, সে নিজেকে হসপিটালের মধ্যে দেখে, তবে হাতকড়া লাগানো অবস্থায়। থমাস বুঝতেই পারছিল না কেন তার সাথে এরকমটা করা হচ্ছে। তখনই আমরা গোয়েন নামের একজন সিনিয়র ডিটেকটিভকে দেখি, যিনি সোজা থমাসের কাছে যায় এবং তাকে বলে, তুমি তিনজনকে হত্যা করেছো, এই জন্য তুমি এখন আমাদের হাতে বন্দী। থমাস এগুলো শুনে প্রচন্ড পরিমাণে চমকে যায়। সে তখন ডিটেকটিভকে বলে, কেমন ধরনের মার্ডার? কারণ যদি আমি ওদেরকে না মারতাম ওরা আমাদের দুজনকেই মেরে ফেলতো। কিন্তু ওই ডিটেকটিভ তাকে বলে, তোমার কথা এখন কেউ বিশ্বাস করবে না, আমরা এখন তোমার আসল পরিচয় সম্পর্কে জানি, এই জন্য গভর্নমেন্টও চায় তোমার ওপর প্রপার ইনভেস্টিগেশন হোক। থমাস তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে টিভিতে দেখে, যেখানে প্রত্যেকটি টিভি চ্যানেলেই তার বিষয়ে নিউজ রিপোর্ট করছে। হেডলাইন, কে ই মার্টিন পার্কার। থমাস এটা ভালোভাবে বুঝতে পারে তার সামনে কত বড় একটা বিপদ। সে যখন চারপাশটা ভালোভাবে লক্ষ্য করে, তখন দেখে বেশ কয়েকজন পুলিশ অফিসার তাকে চারদিক থেকে পাহারা দিচ্ছে। তখনই আমরা একজন নার্সকে দেখি, যিনি থমাসের রুমে যায়, যে থমাসকে বলে, তোমার সাথে তোমার উকিল কথা বলতে চায়। থমাস যখন কলটা রিসিভ করে, তখন জানতে পারে এ আর কেউ নয়, তারই বন্ধু ও সহকর্মী ফেডারেল অফিসার রে। তখন তাকে বলে, দেখো, তোমাকে এখন তোমার আসল পরিচয়টা সবাইকে জানাতে হবে, নয়তো তুমি এই ঝামেলা থেকে কোনোভাবে বেরোতে পারবে না। আমাকে শুধুমাত্র 2 ঘন্টা সময় দাও, আমি যত দ্রুত সম্ভব লন্ডন শহরে আসছি এবং তোমাকে এই পুরো ঘটনা থেকে বাইরে বের করে আনবো। থমাস যখন কথা শেষ করে, সে ইচ্ছাকৃতভাবে তার কলমটাকে নিচে ফেলে দেয়। ওই নার্স যখন কলমটা তুলতে নিচের দিকে ঝুঁকে, তখন আমরা দেখি থমাস একটি পিন জাতীয় ক্লিপ তার হাতে লুকিয়ে রাখে। নার্স রুম থেকে বের হয়ে গেলে থমাস ওই পিনের মাধ্যমে তার হাতকড়া খুলে ফেলে এবং কোনো রকমে প্রথম পুলিশ অফিসারকে নিমিষে অজ্ঞান করে দেয়। সাথে সাথেই আমরা সেখানে আরো 2জন পুলিশ অফিসারকে দেখি, কিন্তু থমাস তাদেরকেও নিমিষেই অজ্ঞান করে ফেলে। অন্যদিকে আমরা কপার নামের একজন ভয়ানক মাফিয়াকে দেখি, তার কাছে 2জন ডিলার দেখা করতে আসে এবং তাকে জানায়, আমরা তোমার থেকে যে অস্ত্রগুলো কিনেছিলাম সেগুলো একদমই ঠিকভাবে কাজ করছে না। কপার তাদের বলে, আমাকে এগুলোর একটা দাও। সে তখন ওই বন্দুকটা নিয়ে 2জনকেই সেখানেই মেরে ফেলে এবং বলে, আমার অস্ত্রে কোনো রকম কমতি নেই, কমতি শুধুমাত্র যেই এটাকে চালাবে। তখনই আমরা সেখানে তার সেক্রেটারিকে দেখি। কপারের সেক্রেটারি তাকে থমাসের নিউজটা দেখায় এবং তাকে জানায় মার্ক এখন লন্ডনে অবস্থান করছে। আর এখান থেকেই আমরা এটা জানতে পারি কপার সম্পর্কে থমাসের শ্বশুর। তবে কপার থমাসকে একদমই সহ করতে পারে না, কারণ কপার মনে করে তার মেয়ের মৃত্যুর জন্য থমাসই একমাত্র দায়ী। অপরদিকে সে কার্লিকে অনেক বেশি ভালোবাসে, সে তার এই সবকিছু কার্লিকের নামে দিয়ে যেতে চায়। আর যেহেতু থমাস এগুলোর মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, এই জন্য সে থমাসকে কোনোভাবেই জীবিত দেখতে চায় না। কিছুক্ষণের মধ্যেই আমরা কপারকে শহরের সবচেয়ে ভয়ানক কন্ট্রাক্ট কিলারের সাথে যোগাযোগ করতে দেখি। সে তাকে জানায় থমাস এখন লন্ডনে অবস্থান করছে, তুমি এখন যেভাবেই হোক না কেন ওকে ওখানেই শেষ করে ফেলবে, আর যত দ্রুত সম্ভব কার্লিকে আমার কাছে নিয়ে আসবে, ওর গায়ে যেন একটুকুও আঁচড় না লাগে। আর এই কিলারের নাম হচ্ছে বিশপ। কপার তাকে এত বড় অঙ্কের টাকার অফার দেয়, যেটা বিশপ কখনো কল্পনাও করতে পারেনি। পরবর্তীতে আমরা বিশপকে দেখি যে খুব সহজেই থমাসের লোকেশন ট্র্যাক করে ফেলে। আর অন্যদিকে আমরা কার্লিকে দেখি, সে এখন পুলিশের কাছে আছে। সেখানে ডিটেকটিভরা তাকে বিভিন্ন প্রশ্নে জিজ্ঞাসাবাদ করছিল। তখনই আমরা ওই ডিটেকটিভকে দেখি, সে তার সহকর্মীকে জানায়, আমাদের যেভাবে হোক না কেন কার্লিকে অন্য একটা সেফ জায়গায় নিতে হবে, কারণ থমাস এখন আমাদের কন্ট্রোলে নেই, ও এখানে যে কোনো সময় চলে আসবে। আর তখনই থমাসকে আমরা দেখতে পাই সেই বিল্ডিং এ ঢুকতে। সে সেখানকার লোকদের মেরে তাকে এটা জিজ্ঞাসা করে,
কার্লি এখন কোথায়। একজন লোক বাধ্য হয়ে তাকে কার্লির লোকেশন জানিয়ে দেয়। থমাস তখনই বিল্ডিং এর উপরের দিকে যায়। সেখানে সে দেখে বিশপ কম্পিউটারের সামনে বসে বিভিন্ন গোপন ডেটা কালেক্ট করছে। বিশপ যখনই থমাসকে দেখতে পায় সে এক ঝাঁপে তার দিকে ছুটে আসে। থমাস কোনোমতে নিজেকে বাঁচিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু এরপরও বিশপ থমাসকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। সে সেখানকার প্রতিটা রুম একে একে সাবধানে তল্লাশি করতে থাকে। আর অন্যদিকে আমরা থমাসকে দেখি যে বিশপকে ফাঁকি দিয়ে আবারও ওই কম্পিউটারের কাছে যায় এবং কোনো রকমে কার্লির বিষয়ে সকল ইনফরমেশন একটি নোটপ্যাডের ভেতরে লেখে এবং ওই কম্পিউটার ফাইলটাকে পুরোপুরি ডিলিট করে দেয়। থমাস তখন কোনো রকমে বাইরের দিকে চলে যায় এবং একটি ট্যাক্সির ভেতরে উঠে। তখনই আমরা বিশপকেও সেখানে দেখি। এভাবে সে তাকে আবারও ফলো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিশপ ওই ড্রাইভারের সাথে যোগাযোগ করে। সে ওই ড্রাইভারকে জানায়, আমি একজন পুলিশ সদস্য এবং তোমার গাড়িতে যে রয়েছে সে অনেক ভয়ানক একজন আসামি, তাই জলদি গাড়িটাকে থামাও। আর তুমি যদি চাও তোমার উপরে কোনো রকম সরকারি নিষেধাজ্ঞা না আসুক, তাহলে আমি যেমনটা বলবো তুমি ঠিক সেরকমটাই করবে। তুমি গাড়িটাকে পেট্রোল পাম্পের দিকে নিয়ে যাও। যেহেতু সে কোনো রকম ঝামেলার মধ্যে যেতে চায় না, এই জন্য সে পেট্রোল পাম্পের দিকে চলে যায়। কিন্তু থমাস এটা ভালোভাবে বুঝতে পারে এখন এখানে কি হতে যাচ্ছে, এই জন্য সে আগে থেকেই সাবধান হয়ে যায়। অন্যদিকে আমরা কিছুক্ষণের মধ্যেই বিশপকেও সেখানে দেখি, কিন্তু সে যখন ওই ট্যাক্সিটার মধ্যে যায় সে সেখানে কাউকেই দেখতে পায় না। এই জন্য সে সোজা কন্ট্রোল রুমের ভেতরে যায় এবং তাদেরকে জানায়, আমি হচ্ছে পুলিশের একজন সদস্য, তাই আমাকে এখানকার সিসিটিভি ফুটেজগুলো দেখাও। কেশব যখন ওই সিসিটিভি ফুটেজগুলো চেক করে তখন সে এটা জানতে পারে থমাস এখান থেকে ট্রাকে করে পালিয়েছে। অন্যদিকে আমরা থমাসকে দেখি যে এটা বুঝতে পারে যে কেশব এখনো তাকে ফলো করছে। এই জন্য সে ট্রাক থেকে নেমে যায় এবং কোনো রকমে একটি কেবল কারের মধ্যে উঠে। কেশব যখন ওই কেবল কারটাকে দেখে সে সেখানে দুজন ভয়ানক গুন্ডাদেরকে দেখে যারা টাকার বিনিময়ে যা খুশি করতে পারে। সে তখন তাদেরকে $10,000 দেখায় এবং তাদেরকে বলে, তোমরা যদি ওকে অজ্ঞান করে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমরা এই $10,000 পাবে। যেহেতু তারা টাকার বিনিময়ে যা খুশি করতে পারে এই জন্য তারাও রাজি হয়ে যায় এবং থমাসের উপর আক্রমণ করে। কিন্তু এখানে আমরা থমাসকে দেখি যে নিজেকে রক্ষা করার জন্য সব দিক থেকে চেষ্টা করছিল। আর এভাবেই সেখানে ভয়াবহ একটি ফাইট শুরু হয়। এখানে আমরা একজন বিজনেসম্যানকে দেখি যে প্রচন্ড বইয়ের মধ্যে ছিল, তবে থমাস এটা ভালোভাবেই বুঝতে পেরেছে যদি আমি এদেরকে অজ্ঞান করতে না পারি তাহলে এরা আমাকে অজ্ঞান করে ফেলবে। এই জন্য থমাস তাদেরকে ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। এরপর থমাস ওই বিজনেসম্যানের কাছে যায় এবং তার ফোনের মাধ্যমে রেকে কল করে থমাস তাকে জানায়, আমি এখন কেবল কারের মধ্যে আছি, তাই তুমি যত দ্রুত সম্ভব পরের স্টেশনে চলে আসো। রে তাকে বলে, আমি শীঘ্রই সেখানে আসছি। অন্যদিকে আমরা বিশপকে দেখি যেও এটা ভালো করে জানে এখানকার কেবল কারগুলো কোথায় কোথায় গিয়ে দাঁড়ায়, এই জন্য সেও সেদিকে চলে যায়। কিন্তু এবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই থমাস স্টেশনে চলে আসে। কিন্তু সে যখনই কেবল কার থেকে নামে তখনই আমরা সেখানে বিশপকে দেখি যে তাকে কোনো রকম সুযোগ দেয় না। সে তার উপরে লাগাতার ফায়ার করতে থাকে। কিন্তু তখনই আমরা সেখানে রেকেও দেখি। থমাস তখন কোনো রকমের রে গাড়ির মধ্যে যায়। তারা তখন ওই গাড়িটাকে নিয়ে কোনো রকম সেখান থেকে পালায়। তখনই আমরা থমাসকে দেখি যার পেটের মধ্যে গুলি লেগেছে। এই জন্য রে তাকে তার অ্যাপার্টমেন্টের মধ্যে নিয়ে যায় এবং কোনো রকমে গুলিটাকে বের করে আনে। তখনই তার কাছে তার ডিপার্টমেন্ট থেকে কল আসে, যারা তাদেরকে জানায় বেশপ কোনো সাধারণ লোক না, একসময় ও মিলিটারি অফিসার ছিল। পরবর্তীতে সে একজন ভয়ানক কিলারে রূপান্তরিত হয়। ও তোমাদের ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর। ও ততক্ষণ পর্যন্ত তোমাদের পিছু ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না ও তোমাদেরকে মেরে ফেলছে। এই জন্য সবসময় সাবধানে থাকবে। রে তখনই সবকিছু থমাসকে এসে জানায়।
তোমাস তাকে বলে, তোমরা কেন আমাকে সাহায্য করছো? তখন রে তাকে বলে, আমাদের এই শহরের সবচাইতে ভয়ানক মাফিয়া হচ্ছে কপার, আর কপার এখন তোমাকে মেরে ফেলতে চাই। কিন্তু তুমি যদি কোনোভাবে কপার পর্যন্ত পৌঁছতে পারো, তাহলে তোমাকে ফলো করে আমরা ওকে ধরে ফেলতে পারবো। আর অন্যদিকে আমরা বিশপকে দেখি, যে ওই গাড়ির নাম্বারটার মাধ্যমে রে এর লোকেশনটা ট্র্যাক করে ফেলে। আর অন্যদিকে আমরা রে এবং থমাসকে দেখি, তারা যখন নিচে নামার জন্য লিফটের কাছে যায়, তখন ওই লিফটের মধ্যে থেকে বিশপ বেরিয়ে আসে। বিশপ তাদেরকে কোনো রকম সুযোগ দেয় না, সে তাদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে। তারা তখন নিজেদেরকে বাঁচানোর জন্য কোনো রকমে কাভারের মধ্যে যায় এবং ফাইট ব্যাক করার চেষ্টা করে। কিন্তু এখানে আমরা বিশপকে দেখি, যে এখানে অত্যাধুনিক ওয়েপেনগুলোকে ইউজ করছিল। এই জন্য থমাস এবং রে তাকে কোনোভাবে হারাতে পারে না। আর এই গোলাগুলির মধ্যে রে অনেকটাই আহত হয়ে যায়। থমাস যখন এটা দেখে, সে রেকে নিয়ে কোনো রকমে বাইরের দিকে যায় এবং তাদের গাড়িটাকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই থমাস এটা বুঝতে পারে রে আর এখন বেঁচে নেই। থমাস এগুলো দেখে অনেক বেশি রেগে যায়। এই জন্য সে তার গাড়িটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যেই বিশপ সেখানে আসে। বিশপ যখন গাড়িটার কাছে যায়, সে সেখানে রেকে ছাড়া কাউকে দেখতে পায় না। এই জন্য সে আবারও তার গাড়ির মধ্যে চলে আসে। কিন্তু সে যখনই গাড়ির মধ্যে যায়, তখনই আমরা সেখানে থমাসকে দেখি, যে কিনা বিশপের উপর গান পয়েন্ট করে এবং তাকে বলে, আমি যতক্ষণ না বলবো গাড়িটাকে চালিয়ে যাও। এভাবে সে তাকে একটি ডকের মধ্যে নিয়ে আসে। থমাস তখন তার হাতটাকে বেঁধে দেয় এবং তাকে বলে, তুমি এখন কপারকে কল করবে এবং তাকে বলবে তুমি আমাকে মেরে ফেলেছো এবং কার্লিও এখন তোমার কাছে। থমাস যখন এগুলো তাকে বলছিল, ততক্ষণে বিশপ তার আটটাকে খুলে ফেলে। বিশপ যখন থমাসের উপরে অতর্কিত হামলা চালায়, আর এভাবেই তাদের মধ্যে আবারও একটি ফাইট শুরু হয়। যেহেতু তারা দুজনেই অনেক দক্ষ মিলিটারি অফিসার, এই জন্য তারা কেউ কারো থেকে কম না। একসময় থমাস বিশপকে পানির মধ্যে ফেলে দেয়। আর অন্যদিকে আমরা কপারকে দেখি, যে তার পুরো টিম নিয়ে ওই জায়গায় চলে আসে যেখানে এখন কার্লি অবস্থান করছে। তারা সেখানকার সকল গার্ডকে মেরে সোজা কার্লির সাথে দেখা করে কপার তাকে জানায়, আমি তোমার নানা। ঠিক তখনই আমরা থমাসকেও সেখানে দেখি। কিছুক্ষণের মধ্যেই থমাস এটা বুঝতে পারে এখন এই পুরো এরিয়াটা কপারের দখলে। এই জন্য সে সব দিক থেকে প্রস্তুতি নেয় এবং এক এক করে কপারের লোকদের উপরে অতর্কিত হামলা করে, যার ফলে তার বেশ কয়েকজন সদস্য মারা যায়। একসময় থমাস যখন ভেতরে যাবার চেষ্টা করে, তখনই বিশপ তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু এবার বিশপ অনেক বেশি রেগেছিল, এই জন্য সে তাকে কোনো রকম সুযোগ দেয় না। সে থমাসকে একেবারেই আহত করে ফেলে। বিশপ তখনই একটি কুড়াল নিয়ে থমাসকে মারার জন্য যায়, কিন্তু থমাস তাকে এবার তার সবচাইতে ভয়ানক রূপটাকে দেখায়। থমাস তাকে সজোড়া লাথি মারে, আর এই লাথিটার ফলে বিশপ সোজা ওই কুড়ালটার উপরে গিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বিশপের স্টোরি এখানেই শেষ হয়। এরপর থমাস যখন একটি রুমের ভেতরে যায়, সে সেখানে কপার এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখে, যেখানে কার্লিও তাদের সাথে ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন থমাসের উপর গান পয়েন্ট করে কপার তাকে জানায়, বন্দুকটাকে ফেলে দাও, কারণ কার্লি এখন আমাদের হাতে। যেহেতু থমাসের হাতে আর কোনো অপশন ছিল না, এই জন্য সে তার বন্দুকটাকে ফেলে দেয়। কিন্তু থমাস এটা ভালোভাবে বুঝতে পারে সে আর কোনোভাবে বাঁচতে পারবে না, এই জন্য সে তার শেষ চেষ্টাকে চালায়। থমাস তার চাকুটাকে ছুঁড়ে মারে এবং অন্য পাশে সরে যায়। এরপর সে সোজা অ্যাসিস্ট্যান্টকে গুলি করে অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা কপারকে দেখি, ওই চাকুটা গিয়ে সোজা তার বুকের মধ্যে এসে লাগে, যার ফলে কপার কিছুক্ষণের মধ্যেই সেখানেই মারা যায়। কার্লি তখন দৌড়ে থমাসের কাছে চলে আসে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।